চরম নিরাপত্তা ঝুঁকিতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। মাত্র ৫০০ টাকা খরচ করলেই যে কেউ ঢুকতে পারছেন পছন্দ মতো মন্ত্রণালয়ে। আর এই বাণিজ্যে জড়িত খোদ পুলিশ সদস্যরাই। শুধু তাই নয়, গেটের লাগেজ স্ক্যানার শুধু নষ্টই নয়, অকেজো হয়ে রয়েছে মেটাল ডিটেক্টরও। কাজ করে না গাড়ি স্ক্যানিংয়ের এক্সরে মেশিন। রুহুল আমিনের রিপোর্ট। ঢোকার প্রতিটি গেটে আছে এরকম পুলিশি নিরাপত্তা, আছে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, লাগেজ স্ক্যানার সহ নানা ধরনের যন্ত্রপাতি। এসব দেখে মনে হতে পারে নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়া, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে কথা হয় একটি অনলাইন কোম্পানির এক প্রতিনিধির সঙ্গে, যিনি মাহফুজ নামে এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে নিয়মিত পাস নিয়ে সচিবালয়ে আসেন। এজন্য প্রতিবার গুনতে হয় ৫ থেকে ৬০০ টাকা। ওই ব্যক্তির কাছ থেকে পুলিশ কর্মকর্তার ফোন নাম্বার সংগ্রহ করে সচিবালয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে যাওয়ার অনুরোধ করা হয় পরিচয় গোপন করে। এজন্য দেখানো হয় আর্থিক প্রলোভন। তাতে রাজিও হন মাহফুজ। মন্ত্রণালয়ে কাজের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি পাঠানোর অনুরোধ করেন তিনি। এরপর তা তৈরি করে হোয়াটসঅ্যাপে দেয়া হলে তিনি আশ্বাস দেন পরদিন ব্যবস্থা করে দেয়ার। কেউ না কেউ পাইছে আপনাকে আমার ফোন নাম্বারটা দিচ্ছি না, এই জন্য তারা আপনাকে মোটা অঙ্কে কিছু আমি নামাইতে পারবো না, বলতে পারবো যেটা ন্যায্য সেটা আপনার দিনের কাজ হয়ে গেছে। এরপর সচিবালয়ে মাহফুজের খোঁজে নামে ৭১। এক পুলিশ সদস্য জানান তিনি এখন আর সচিবালয়ে কর্তব্যরত নেই, অর্থাৎ বদলি হলেও শক্ত তার সিন্ডিকেট। এবার সাংবাদিক পরিচয়ে যোগাযোগ করা হলে মাহফুজ জানান উত্তরায় বদলি হয়েছেন ৪ মাস আগে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি। না, এটা আমি জানতে চাই আসলে এটা আপনারা কিভাবে করেন। না না, আমার কাছে এটা আমি করতে দেবো, এটা তো আমরা যারা সচিবালয় সচিব যারা এরা আমার এ বিষয়ে সচিবালয়ের দায়িত্বে নিয়োজিত পুলিশের উপকমিশনার জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে জানান এমন অভিযোগ তিনিও পেয়েছেন, তবে প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। আমি আমার জায়গায় এসে আমি মোটামুটি ধরছি মোট করে, কিন্তু এটা এখনো আমার কানে আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে প্রতিদিন দর্শনার্থী পাস নিয়ে সচিবালয়ে ঢোকেন প্রায় ১০০০ মানুষ। অস্থায়ী পাস নিয়ে ঢোকেন আরও কয়েক হাজার। এক কর্মকর্তা জানান আগে ১৩৫০ কর্মকর্তার দর্শনার্থী পাস দেয়ার এখতিয়ার থাকলেও বর্তমানে তা নেমেছে ৯০০-তে। এবার দেখতে চাই নিরাপত্তা চেকিং এর জন্য বসানো যন্ত্রপাতির অবস্থা। এটি ৫ নম্বর গেট, যা শুধু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা ব্যবহার করেন। কিছুক্ষণ অপেক্ষার পর দেখা যায় বিশাল একটি লাগেজ স্ক্যানার পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। দীর্ঘদিন পড়ে থেকে ধুলো জমেছে। মেটাল ডিটেক্টরটিও অচল। এটা আমি কখনো দেখিনি চালু। কতদিন ধরে এখানে আমি ১ বছর ধরে। সচিবালয়ে প্রবেশের প্রধান জায়গা ২ নম্বর গেট। মূল গেট দিয়ে গাড়িতে চড়ে প্রবেশ করেন স্থায়ী ও অস্থায়ী পাসধারীরা, আর দর্শনার্থীরা প্রবেশ করেন সংলগ্ন ভবনের নিরাপত্তা পেরিয়ে। সেখানে আছে 2টো নিরাপত্তা কক্ষ। প্রথমটিতে আছে একটি ব্যাগেজ স্ক্যানার, যা দীর্ঘদিন ধরে নষ্ট। ধুলো ময়লার স্তর জমেছে। মেটাল ডিটেক্টরটির অবস্থাও করুণ। দ্বিতীয় নিরাপত্তা রুমেও আছে একটি বিশাল ব্যাগেজ স্ক্যানার, কিন্তু সেটিও অকেজো। একেবারে শেষ অংশে দর্শনার্থীদের পাস পরীক্ষা করা হয়। ক্যামেরায় ভিডিও করা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা। এরপর আমরা গাড়ি চেকিং ব্যবস্থা খতিয়ে দেখার চেষ্টা করি। সেখানে বিশাল একটি এক্সরে মেশিন বসানো থাকলেও অস্ত্র বা ঝুঁকিপূর্ণ দ্রব্য আছে কিনা তা মনিটরে ধরা পড়ে না। আবার একসাথে একাধিক গাড়ি মেশিনে উঠলে স্ক্যানার কাজ করে না। বেসরকারি কোম্পানি ট্রেসার ইলেকট্রোকম দিচ্ছে এই সেবা। এসব বিষয়ে সচিবালয়ে দায়িত্বে নিয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ৭১। আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও সংশ্লিষ্ট শাখার উপসচিব আবুল কালাম জানান মেশিনপত্র অকেজো থাকার বিষয়ে তারা অবগত। এছাড়া পাস জালিয়াতি ঠেকাতে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। রুহুল আমিন, ৭১, ঢাকা। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে
সম্পন্ন হয়েছে। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে। সকাল 9:30টায় সেনা কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা হয়। এর আগে তাদের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চান স্বজনরা। জানাজা শেষে তাদের কফিনে ফুল দিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানও। শনিবার 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আনা হয়। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের বর্বরোচিত ড্রোন হামলায় ওই 6 বাংলাদেশি নিহত হন। এছাড়াও 9 জন শান্তিরক্ষী আহত হন, যাদের মধ্যে 8 জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে সম্পন্ন হয়েছে। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধার পলাশ বাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পাপুল সরকার। পাপুল, নিহতের মরদেহ নিয়ে হেলিকপ্টার কখন নাগাদ আসতে পারে এই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং তাদের জানাজা ও দাফন কখন হবে বলে জানতে পেরেছেন, জানাবেন আমাদের। লাবণী, আমি এই মুহূর্তে রয়েছি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার জাতিসংঘের 6 বাংলাদেশির মধ্যে নিহত সবুজ মিয়ার গ্রামের বাড়িতে। এখানে আমি আপনাকে জানতে পারছি যে যেখানে সবুজ মিয়াকে শায়িত করা হবে সেই পারিবারিক কবরস্থানের আমি এখানে অবস্থান করছি। এখানে সকাল 9টায় তার মরদেহ আসার কথা ছিল, সেখান থেকে আবহাওয়ার জটিলতার কারণে 2 ঘন্টা পিছিয়ে 11টায় করা হয়। 11টার এখন বর্তমানে আমরা জানতে পারি যে জোহরের নামাজ পর তার গ্রামের বাড়িতে যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, এবং উত্তরবঙ্গের যে 3জন শান্তিরক্ষী বাহিনী 3টি লাশ একই হেলিকপ্টারে আসবে, আমরা এটুকু জানতে পারছি। এবং প্রথমে আসার কথা ছিল তুলসীঘাট হেলিপ্যাডে, গাইবান্ধা তুলসীঘাট হেলিপ্যাডে। এরপরে যার কথা আছে আপনার হলো কুড়িগ্রামে। লাবণী, এই ছিল আমার কাছে সর্বশেষ। পাপুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কিছুক্ষণ আগে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে সম্পন্ন হয়েছে, এবং তাদের দাফন করা হবে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে। গাইবান্ধা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি খুনিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। রোববার ভোরে হাদির কবর জিয়ারত করে সেখানে শ্রদ্ধা জানান তিনি। এ সময় জামায়াতের আমির আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হবে বলে প্রত্যাশা করেন। সরকার এখন যা যা করছে তাতে জনগণ সন্তুষ্ট না বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। জনগণের চাওয়া অনুযায়ী সরকারকে দ্রুত হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্সের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। তবে হ্যাঁ, আমরা খুনিরা খুন করবে তাই বলে আমরা আমাদের দায়িত্ব পালনে অবহেলা করব না, তা হবে না। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে রোববার ভোর থেকে সাধারণ মানুষের দেখা মিলছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপু, আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ভোর থেকেই সাধারণ মানুষ আসছে শ্রদ্ধা জানাতে। কি বলছেন যারা শ্রদ্ধা জানাতে আসছেন? আর আজ ইনকিলাব মঞ্চের কোনো কর্মসূচি রয়েছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানাবেন। ওটার সাথে সাথে কিন্তু সর্বসাধারণ মানুষ কিন্তু এই ওসমান হাদির কবরটি দূর থেকে দেখার জন্য তারা এখানে এসে
ভিড় করছেন এবং এখানে কিন্তু অনেক মানুষই রয়েছেন, তারা অধিকাংশ মানুষই কিন্তু সাধারণ মানুষ রয়েছে। এদের ভিতরে রিকশাওয়ালা রয়েছেন এবং ওসমান হাদির সহযোদ্ধা রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তার সহপাঠীরা রয়েছেন। এখানের অধিকাংশ মানুষই যারা গতকালকে জানাজায় শরিক হতে পারেননি তারা কিন্তু আজকে এখানে এসেছেন, আবার যারা জানাজায় শরিক হয়েছেন তারাও কিন্তু আবার এখানে এসে আজকে আবার কবর জিয়ারত করছেন এবং তার জন্য দোয়া প্রার্থনা করছেন। এখানে আমরা অনেক মানুষের সাথে কথা বলেছিলাম যারা এখানে আসছেন, তারা যেটি বলেছেন যে ওসমান হাদির তাকে গুলি করে হত্যার পরও, এতদিন হয়ে যাওয়ার পরও প্রকৃত যে অপরাধী তাদেরকে এখনও শনাক্ত করা, গ্রেপ্তার করা যায়নি, সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং পাশাপাশি বলছেন অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার কিন্তু তারা দাবি তুলছেন। এখানে আমরা সকাল থেকে আমরা এই খানটিতে রয়েছি এবং সর্বসাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা আসলে ওসমান হাদির কবরটিকে অনেক দূর থেকে তারা দেখছেন, অন্তত তাদের মনের শান্তি যে মানুষটিকে তারা সামনাসামনি কেউ দেখেছেন, কেউ গণমাধ্যমে দেখেছেন, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, তাতেই কিন্তু এই সাধারণ মানুষের মনে কিন্তু ওসমান হাদি যে জায়গা করে নিয়েছেন তার সেই জায়গা থেকেই এসব সাধারণ মানুষ কিন্তু এই কবর জিয়ারত করতে এখানে এসেছেন। যেহেতু কালকে অধিকাংশ মানুষই তারা যারা জানাজায় শরিক হতে পারেননি তারাই কিন্তু আজকে এই সকাল থেকে তাদের সংখ্যাটাই কিন্তু অনেক বেশি রয়েছে। আমরা ওসমান হাদি অনেক সহযোদ্ধাদের সাথেও কথা বলেছিলাম, তারাও যেটি ক্ষোভ প্রকাশ করে বলছেন যে এখন পর্যন্ত প্রকৃত অপরাধী তারা ধরাছোঁয়ার বাইরে, তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু পদত্যাগ দাবি করছেন এবং এখানে যে শুধু পুরুষরাই আসছেন তা না, অনেক নারী এবং অনেক সপরিবারেও তারা কিন্তু অনেকে আসছেন দূর থেকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আরও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণের আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে ভোর থেকেই সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে আসছেন ওসমান হাদির কবরে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি জানাতে আজ র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বিত সংবাদ সম্মেলন রয়েছে। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য ও গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরতেই আজকের এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর দুপুরে ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান। এদিকে হাদিকে গুলির ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে হওয়া মামলাটি শনিবার হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক ও বর্তমান 14 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। এই মামলায় গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত 3 ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তেজুল ইসলাম গুম, নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন। তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েও শুনানি করেন। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম, 2 পুলিশ কর্মকর্তা সহ 4 জনের পক্ষেও আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা। এই মামলায় গ্রেফতার রেদওয়ানুল ইসলাম ও রাফাত বিন আলমকে সকালে ট্রাইব্যুনালে আনা হয়। আওয়ামী লীগের শাসনামলে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম, নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। আজ দর্শক, ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। আরও তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, আজকের শুনানি কখন নাগাদ শুরু হতে পারে, আর এই মামলা ছাড়া অন্য কোনো মামলার শুনানি বা সাক্ষ্য গ্রহণ আজ রয়েছে কিনা, ট্রাইব্যুনালের সর্বশেষ তথ্য জানবো আপনার কাছ থেকে। কিছুক্ষণ পর অর্থাৎ 11:30 নাগাদ টিএফআই সেলে যে গুমের মামলাটি রয়েছে এই মামলাটির শুনানি কিন্তু শুরু হতে পারে। অর্থাৎ আজ কিন্তু অভিযোগ গঠনের যে আদেশ, অভিযোগ গঠনের বিষয়ে সেই আদেশের জন্য আজকের দিনটি নির্ধারিত এবং এই মামলায় মোট 11 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা, এছাড়া শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারেক আহমেদ সিদ্দিক,
ও র্যাবের 3 জন পরিচালকও কিন্তু রয়েছেন, অর্থাৎ মোট 17 জন আসামি রয়েছেন এই মামলায়। এবং এই 17 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ গঠনের যে বিষয়ে আজকে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অর্থাৎ তাদের বিচার শুরু হবে কিনা এই বিষয়টি কিন্তু আর কিছুক্ষণ পরে জানা যাবে। 11:30টার পরে কিন্তু আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের কার্যক্রম শুরু হয়, সেই সুবাদে বলতে পারি যে আর কিছুক্ষণ পরই হয়তো এই বিষয়ে একটি আদেশ আসতে পারে। এর বাইরে আমরা আজ দেখেছি যে এর যেই রামপুরায় 28 জনকে হত্যার একটি মামলা রয়েছে, সেই মামলায় সেনাবাহিনীর 2 জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে, মোট 4 জন সেই মামলায় আসামি। সেই মামলায় অভিযোগ গঠনের শুনানির পরবর্তী শুনানি কিন্তু আজকে, অর্থাৎ সেই মামলায় 2 জন সেনা কর্মকর্তা এবং তাদের বিরুদ্ধে রামপুরায় গুলি করে 28 জনকে হত্যার অভিযোগ রয়েছে এবং অপর 2 জন পুলিশ কর্মকর্তা, সেই 2 জন পুলিশ কর্মকর্তা কিন্তু পলাতক রয়েছেন। অর্থাৎ আজকে মোট ট্রাইব্যুনালে সকালবেলা 12 জন সেনা কর্মকর্তাকে আনা হয়, এর মধ্যে 10 জন টিএফআই সেলের গুমের মামলায় গ্রেপ্তার আসামি এবং 2 জন রামপুরার যে 28 জনকে হত্যা সেই মামলার আসামি। এছাড়া আজকে আশুলিয়ায় যে লাশ পোড়ানোর মামলাটি, সেই মামলারও কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে এবং এই মামলাটিও কিন্তু একদমই শেষ পর্যায়ে। আশুলিয়ায় যে 6 জনকে পুড়িয়ে পোড়ানো এবং একজনকে এর আগের দিন গুলি করে হত্যা, মোট 7 জনকে হত্যার অভিযোগ রয়েছে এই মামলায়। সেই মামলায় একদমই শেষ পর্যায়ে, যেমনটা বলছিলাম যে এই মামলায় সর্বশেষ যে সাক্ষী মামলা তদন্ত কর্মকর্তা, তিনি কিন্তু আগে একদিন সাক্ষ্য দিয়েছেন। আজ পরবর্তী সাক্ষ্য এবং জেরার কিন্তু হতে পারে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তার কিন্তু এই কার্যক্রম রয়েছে। সব মিলে আজকে মোট আমরা বলি যে 3টি মামলা রয়েছে এবং 3টি মামলার মধ্যে 2টি মামলা কিন্তু অভিযোগ গঠন বা অভিযোগ গঠনের শুনানির বিষয় রয়েছে এবং একটি মামলায় সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। এর মধ্যে যে গুমের মামলাটির কথা বলছিলাম, আমরা দেখেছি যে টিএফআই সেলের মামলাটি ছাড়াও জেআইসি সেলের মামলা কিন্তু ইতিমধ্যে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই মামলায় কিন্তু সেই মামলায় সেনা কর্মকর্তারা রয়েছেন এবং এই যে এই মামলাগুলো শুনানিতে যে চিফ প্রসিকিউটর যেমনটা বলেছিলেন যে সরকার বিরোধী যারা ছিল তাদেরকেই মূলত টার্গেট করা হতো এবং তাদেরকে টার্গেট করে বিভিন্ন সময় সরকারের জন্য হুমকি যাদেরকে মনে করা হতো তাদেরকে টার্গেট করে গুম করে রাখা হতো বা দীর্ঘদিন আটকে রাখা হতো। কেউ কেউ ফিরে এসেছেন, কেউ কেউ ফিরে আসেননি। যারা যারা ফিরে এসেছেন মূলত তাদের অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই মামলাগুলো হয়েছে টিএফআই এবং জেআইসি সেল। এবং টিএফআই সেলের মামলাটি র্যাবের অধীনস্থ এবং জেআইসি সেলের যে মামলাটি, সেই মামলাটি মূলত ডিজিএফআই পরিচালিত। এবং এই 2টি মামলায় কিন্তু আমরা দেখেছি মোট 15 জনের মতো সেনা কর্মকর্তাকে কিন্তু আসামি করা হয়েছিল। আমরা কয়েকদিন আগেও কিন্তু আনা হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ট্রাইব্যুনালে, নিশ্চয়ই শুনানি পরবর্তী আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনায় আরও নিখোঁজ থাকার দাবি করেছেন স্থানীয়রা। সকাল 9টা পর্যন্ত উদ্ধার অভিযান শুরু হয়নি, এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। শনিবার রাত 1টার দিকে 2 জনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের ডুবুরি দল। এছাড়া হাসপাতালে মারা গেছেন 1 জন। নিহতরা হলেন সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা, মোটরসাইকেল চালক রফিক ও ভ্যান চালক স্বাধীন। তবে স্থানীয়রা বলছেন দুর্ঘটনায় আরও নিখোঁজ রয়েছে। বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান জানান, শনিবার রাত 9টার দিকে ধলেশ্বরীর বক্তাবলী পূর্বঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ছেড়ে যায় ফেরিটি। মাঝনদীতে হঠাৎ একটি ট্রাক চালু হয়ে গেলে ওই ট্রাক সহ একটি মোটরসাইকেল, 2টি অটোরিকশা ও একটি ভ্যান ফেরি থেকে পানিতে পড়ে যায়। প্রথম ভাবছিলাম হয়তো বা ঝগড়া লাগছে, ধাক্কাধাক্কি করে ফলাইতেছে। যখন দেখলাম আস্তে আস্তে সব ভাঙা ট্রাক সহ সব নিচে পড়তেছে, পরপর তখন মানুষ কান্নাকাটি শুরু করে দিছে যে এরকম ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। গাঙ্গের মাঝপথে আইছে একটা রাখ স্টার দিছে, স্টার দিয়ে উইয়ে সব রেলিয়া গেছে, গাঙ্গ পড়ে গেছে। সেমন ছিল এখন তার ছিল নাকি, তার লাগাইতে গেছে লগালে স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে এগুলা পড়ে গেছে। দর্শক, ফেরি দুর্ঘটনার সর্বশেষ তথ্য জানাতে ফতুল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে উদ্ধার অভিযান সকাল 9টা পর্যন্ত শুরু হয়নি, এখন কি শুরু হয়েছে কিনা, আর শুরু হলেও অগ্রগতি কতদূর এই বিষয়ে জানাবেন, আর উদ্ধার কর্মীরা কোনো তথ্য জানিয়েছে কিনা এই বিষয়ে? লাবণী, উদ্ধার কাজ এখনো শুরু হয়নি। আমরা নৌবাহিনী, কোস্টগার্ড, তারপর আপনার যারা বিএডব্লিউটি এর লোকজন, নৌ পুলিশ কিংবা যারা সড়ক জনপথের লোকজন, আসলে সকলেই এখানে এসেছেন। কিন্তু কখন নাগাদ
উদ্ধার কাজ শুরু হবে তা এখনো পর্যন্ত তারা নিশ্চিতভাবে কেউ আমাদেরকে বলতে পারেনি। সড়ক ও জনপথ নৌ পুলিশ থেকে শুরু করে তারা আমাদেরকে জানিয়েছেন যে এটা উদ্ধার কাজ মূলত তাদের দায়িত্ব না। তারা তাদের ফেরি কিংবা আশেপাশে যে আইন শৃঙ্খলা দেখার জন্য পুলিশ এবং সড়ক ও জনপথ সচেষ্ট রয়েছে, কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে অনেকটা ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা ফেরিকে অলরেডি তালাবদ্ধ করে রাখছে যাতে ফেরি চলাচল করতে না পারে এখানে উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত, যার কারণে ফেরি কোনো চলতে পারতেছে না এবং দুই পাশে কিন্তু বেশ যানবাহন আটকা পড়ে আছে মালামাল বোঝাই করে। তো সড়ক বিআইডব্লিউটি এর কর্মকর্তা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে তারা সদরঘাট থেকে তাদের ডুবুরি দল আসবে, এসে স্থান এখানে মার্কিং করবে কোন জায়গাটায় ডুবছে এবং সেটা কতটুকু ঝুঁকিপূর্ণ, কতটুকু গভীরে সেটা আছে, এই ইত্যাদি বিভিন্ন ইকুয়েশন করে আসলে তারপরে তার উদ্ধার কাজ শুরু করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত তেমন কোনো তৎপরতা নেই, শুধুমাত্র কর্মকর্তারা আসছেন, দেখছেন এবং তারা তদারকি করে যাচ্ছেন এবং গণমাধ্যমের কর্মীদের সাথে একটু কথা বলে চলে যাচ্ছেন। এর বাইরে তেমন কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। যদিও এটা নিয়ে গতকালকে রাতের যে ঘটনাটা ঘটেছে, গতকাল রাতে তৎপরতা অত্যন্ত সন্তুষ্টজনক ছিল, কিন্তু এখন পর্যন্ত ওই যানবাহনগুলো যেগুলো পানির নিচে চলে গেছে সেখানে যে কোনো প্রকার কোনো মানুষ ছিল কিনা সেটা কিন্তু কেউ আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি, কারণ সেখানে থাকার সম্ভাবনা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা কিন্তু আমাদেরকে এরকমটা অনেকটাই বলেছে যে কালকে রাতে যারা এই যানবাহনে ছিলেন, এই ফেরিতে ছিলেন, নৌ পারাপার ছিলেন, এরকম কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম, সেখানে কিন্তু আজ যে 3 জন নিহত হয়েছে তার পাশে যারা ছিলেন তারা বলছে যে বাহনগুলো পানির নিচে চলে গেছে সেখানে অবশ্যই কেউ থাকতে পারে। তো উদ্ধার অভিযান এখন পর্যন্ত শুরু হয়নি লাবণী, শুরু হলে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব। তবে তদন্ত কমিটি এখনো হয়নি, জেলা প্রশাসন বলছে তদন্ত কমিটি তারা খুব শীঘ্রই গঠন করতে যাচ্ছে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই উদ্ধার অভিযান শুরু হলে আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। বরাদ্দের শতভাগ লুট, এমনটাই ঘটেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরে। আশ্চর্যের বিষয়, এই অপকর্মে জড়িত কর্মকর্তাদের শাস্তির বদলে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। পরিদপ্তর বলছে তদন্ত চলমান থাকায় নেওয়া যায়নি কোনো রকম ব্যবস্থা। দেখুন সুমন তানভীরের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। মতিঝিলে মৌলানা ভাসানী স্টেডিয়ামের ক্রীড়া পরিদপ্তরের প্রধান কার্যালয়ের দৃশ্য এটি। অফিস সময় শেষে কর্মকর্তা কর্মচারীরা বের হচ্ছেন, তবে সবার হাতেই বড় বড় ব্যাগ কিংবা কোনো না কোনো সরঞ্জাম। সাদা শার্ট পরা এই ব্যক্তির নাম তাইজুল ইসলাম। অফিস সহকারী হিসাবে পরিদপ্তরে কর্মরত তিনি। অফিস সময়ের বাইরে রাতের আধারেই নিরাপত্তা প্রহরীকে দিয়ে ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছেন। আর ড্রাইভার হিসাবে কাজ করা এই জাহিদুল তো পুরো বস্তা ভরে নিয়েই বের হচ্ছেন অফিস থেকে। খোদ 2023-24 সালে পরিদপ্তর প্রধানের তদন্তেই উঠে আসে বিনামূল্যে বিতরণের জন্য ক্রয়কৃত ক্রীড়া সামগ্রী এভাবেই হরিলুট করছেন কিছু কর্মকর্তা কর্মচারী। এখানেই শেষ নয়, প্রতি বছর ক্রীড়া অফিসগুলোর বরাদ্দকৃত অর্থ করা হয়েছে হরিলুট। বন্ধই দেখছি, আমি খোলা দেখিনি। 2023-24 অর্থ বছরে ক্রীড়া পরিদপ্তরে বিভিন্ন জেলা থেকে জমা হওয়া অর্থ খরচের কিছু কাগজ নিয়ে অনুসন্ধান করে টিম 71। শুরুতেই খটকা লাগে। বরাদ্দের আগেই অর্থ খরচ দেখে পরিদপ্তরে হিসাব পাঠিয়ে দিয়েছে কিছু কর্মকর্তা। প্রশ্ন হচ্ছে, টাকা পাওয়ার পূর্বেই খরচ করার সুযোগ কোথায়? বরাদ্দের আগে কিভাবে করব? আমি যদি টাকার পরিমাণই না জানি আমি কিভাবে খরচ করব? আসার পরে আমরা বাস্তবায়ন করি। তবে এসব ক্রীড়া কর্মকর্তারা বিষয়টিকে অবাস্তব বললেও 2023-24 অর্থ বছরের হিসাব বলছে 12 ডিসেম্বর 2023 তারিখে দেশের 64 জেলায় অর্থ বরাদ্দ দেয় ক্রীড়া পরিদপ্তর। 20 ডিসেম্বর সে অর্থ পৌঁছায় দেশের সবগুলো জেলার ক্রীড়া অফিসে। আশ্চর্যের বিষয়, এই অর্থ পাওয়ার 3 মাস আগেই সাঁতার প্রশিক্ষণের খরচ দেখিয়েছে চট্টগ্রাম ও ঢাকা ক্রীড়া অফিস। আর গোপালগঞ্জ টাকা বুঝে পাওয়ার 7 দিন আগেই শেষ করেছে ফুটবল প্রশিক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে, আদতেও কি আয়োজন করা হয়েছিল এসব প্রশিক্ষণের? এখান থেকেই শুরু আমাদের অনুসন্ধান। যাত্রা গোপালগঞ্জ।
প্রথমেই কাগজ ধরে প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের ফোন দেই আমরা। খাতা কলমে যাদের টাকা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন গোপালগঞ্জের ওই সময়ের ক্রীড়া অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। প্রথম কলেই খটকা বাঁধে। এই ব্যক্তি নিজেকে দাবি করছেন প্রশিক্ষক হিসাবে, কিন্তু কাগজে তো তাকে প্রশিক্ষণার্থী হিসাবে টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনি তো কি ক্রীড়া পরিদপ্তরে কখনো কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? আমি প্রশিক্ষণ করাই। বিষয়টি পরিষ্কার হতে তার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তার দেওয়া ঠিকানা অনুযায়ী এলাকায় গিয়ে দেখা মেলে তার। এখানে তো বলতেছে যে আপনি অ্যাথলেটিক প্রশিক্ষণার্থী, আপনি প্রশিক্ষণ নিচ্ছেন। আপনি প্রশিক্ষণ নিচ্ছেন? না না, আমি কোনো সময় নিইনি। আমি এই জায়গা প্রশিক্ষক। দেশ হলে আমার আরও গাড়িতে ক্রীড়া অফিসার আমার ৬,২০০ টাকা খরচ হয়েছিল। আমার আজ দেয় কাল দেয়, পরে আমি চাকরিতে থাকি, ট্রান্সফার হয়ে গেছে, আমার ওটা দিইনি। এবার তার সহায়তায় কাগজে অন্য যাদের নাম লিখে টাকা বুঝিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেছেন ক্রীড়া অফিসার মনিরুজ্জামান। তাদের খুঁজে বের করে টিম ৭১। ২৩ সালে তোমরা একটা প্র্যাকটিস করেছো, সেই প্র্যাকটিসের লিস্ট, সেখানে তোমার নাম আছে, এটা ঠিক আছে? আমার এখানে কোনো নাম থাকার কথা না। ২৩ সালের আগস্ট মাসে তোমরা টাকা পাইছো কিছু, ওরকম টাকা পয়সা পাইছো? জি না, আমরা কোনো টাকা ওরকম অন্য টাকা পয়সা পাইনি আমরা, কারণ ২০২৩ সালে সবাই নতুন, কেবল মানে এখানে জয়েন্ট করছে আস্তে আস্তে। কোনো টাকা পয়সা আমাদের দেওয়া হয় না। কিন্তু নাম্বারটা তো আবার তোমারই। হ্যাঁ, নাম্বার এটা আমার। নামও তোমার রিফাত মোল্লা। রিফাত মোল্লাই তো? হ্যাঁ, তোমার নাম না? জি জি। ২৩ সালে তোমরা ওদের ওখান থেকে একটা প্রশিক্ষণ নিয়েছিলে, তোমরা কি সেরকম কোনো প্রশিক্ষণ? না না, ২৩ সালে আমরা কোনো প্রশিক্ষণ নিইনি। এসব প্রশ্নের উত্তর জানতে গোপালগঞ্জে মনিরুজ্জামানের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। মনিরুজ্জামান ভাই চলে গেছে। হ্যাঁ, মনির ভাই চলে গেছেন, উনি এখন পটুয়াখালী আছেন। এবার একটু রাজধানীর দিকে তাকানো যাক। ২০২৩-২৪ অর্থ বছরে ঢাকার ক্রীড়া অফিসারের দায়িত্বে থাকা রেজাউল করিমের বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণের একটি ভাউচার দিয়ে শুরু করা যাক। সেখানে বিতরণ করা হয়েছে মর্মে যাদের নাম লেখা হয়েছে, ঘুরে ফিরে তাদের নামের পাশে একই নম্বরটিতে ফোন দিয়ে পিলে চমকে ওঠার অবস্থা। ও পাশের নারী খোদ ঢাকা ক্রীড়া অফিসের তৎকালীন অফিস সহকারী। নম্বরটা দেওয়া হয়েছে, মানে আপনি নিয়েছেন কিনা এটা জানার জন্য? আমি নেই, আমার হয়েছে কি, এখন আমি তো ছোট চাকরি করি ভাই, আমার অফিসার আর অফিস সহকারী বলছে আমাদের সই করতে, আমি সেই জন্য ওইখানে সই করছি। এরকম সিগনেচার কি মাঝে মধ্যেই দেওয়া লাগতো? ওনারা বলতো? হ্যাঁ হ্যাঁ। এবার রেজাউল করিম বরাদ্দের প্রায় ১ মাস আগে যে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছে বলে নথিতে উল্লেখ করেছেন, তার খোঁজ নিতে ঢাকার সুইমিং ফেডারেশনের কয়েকজনের সঙ্গে কথা বলি আমরা। তবে কেউ এমন কোনো প্রতিযোগিতার খবর জানে না। এমনকি ফেডারেশনের প্রশিক্ষক হিসেবে নথিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদেরও চেনে না। মেহেদী হাসান আর রাকিবুল ইসলাম, এই নামে আপনি কাউকে চিনেন? এই নামে আমি চিনতেছি না। হ্যাঁ, মেহেদী হাসান আমিও তো চিনতে চাই। রফিকুল নামে একজন বগুড়া, কিন্তু মেহেদী হাসান এই নামে তো নাই। ঢাকার ভেতরে এই দুই নামে কেউ আপনারা কখনো পাইছেন কিনা? না 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 না। একই অবস্থা ফেনীতেও। ফেনীর সুইমিং কমপ্লেক্স, এখানে শেষ কবে প্রতিযোগিতা হয়েছিল তা এখানে ফেনীর যারা সাঁতারের সঙ্গে যুক্ত আছেন তারাও বলতে পারেন না, কারণ এটি আসলে সাঁতারের উপযুক্তই নেই। আর এই কমপ্লেক্স ঘিরে যে রুমগুলো তৈরি করা হয়েছে তার অবস্থা দেখুন, সবসময় এরকম খোলা থাকে এবং সাঁতারের সঙ্গে যারা যুক্ত তাদের কারো আনাগোনা এই কমপ্লেক্সে নেই। আনাগোনা আছে যাদের, তাদের এই চিত্র দেখলেই বোঝা যাবে। এই যে সরঞ্জামগুলো দেখা যাচ্ছে, ফুয়েল পেপার থেকে শুরু করে এই যে যে জিনিসগুলো, সবই আসলে কাদের জন্য তা কিন্তু আমাদের সবারই জানা, অর্থাৎ মাদক সেবনের জন্য উন্মুক্ত করে দিয়ে রাখা হয়েছে ফেনীর এই সুইমিং কমপ্লেক্স। সেখানেও বরাদ্দ পাওয়ার আগেই যে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আয়োজনের কথা বলছে তৎকালীন ক্রীড়া অফিসার হারুনুর রশিদ, সে বিষয়েও ওই জেলার ক্রীড়া সংশ্লিষ্ট কারোরই কোনো ধারণা নেই। না না না, এরা ২৪-এ ছিল না, জসিম একটা ছিল অনেক আগে। না 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 না, আমার জানা মতে হারুন সাহেবের সময় সাঁতারের কোনো প্রশিক্ষণ হয় নাই। জানুয়ারিতে ওরা হচ্ছে অংশ নিচ্ছে, আর এই যে যাদের কথা বললাম তাদের হচ্ছে টাকা দেওয়ার যে রিসিপ্টটা করছে হারুন সাহেব, সেই রিসিপে দেখাচ্ছে যে ২৩ সালের আগস্ট মাসে তাদের টাকা দিয়ে দিছে। আপনি না, এটা তো আমার ২৩ সালে আগস্ট মাসে দিয়েছে কিনা আমি জানি না। তো আমাদেরকে যখন প্রোগ্রাম হয় তখন টাকা দেয়। প্রোগ্রাম হওয়ার আগে তো কখনো না, প্রোগ্রাম হবে আমার টাকা কিভাবে দিবে সে?
এই একই ব্যক্তি আবার চট্টগ্রামে বদলি হয়েও একই ধরনের ভুতুড়ে প্রতিযোগিতার আয়োজন করে। এখানেও প্রশিক্ষক হিসেবে যাদের নাম ব্যবহার করা হয়েছে তাদের চেনে না চট্টগ্রামের ক্রীড়া সংশ্লিষ্ট কেউ। সরোয়ার আছে কিন্তু জসিম অথবা তোমার যে ওর নাম কি হচ্ছে জাহাঙ্গীর, আমি চিনতে পারতেছি না রে। আমিও তো বলি কি অ্যাথলেটিক্স করে রেহানা, ও হচ্ছে দ্রুততম মানবে, ও না চিনলে তো আমাদের চেনার কথা না। আমরা যেখানে জিজ্ঞাসা থাকবো আর নলেজে থাকবে না, এরকম তো কোনো প্রশিক্ষণ হওয়ার কথা না। তবে আশ্চর্যের বিষয়, এসব জালিয়াতি প্রমাণের পরও ক্রীড়া কর্মকর্তারা সবাই চাকরি করে যাচ্ছেন বহাল তবিয়তে। এমনকি হারুনুর রশিদকে পুরস্কার হিসাবে খাগড়াছড়ির পাশাপাশি রাঙামাটিরও ক্রীড়া কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে নিজের সব অপকর্ম অস্বীকার করেছেন তিনি। চট্টগ্রাম জেলার মূল দায়িত্বে ছিলাম। আমার ফেনীতে কোনো অফিস সহকারী ছিল না, একজন মাত্র অফিস সহায়ক ছিল। কিন্তু এটা হয়তো টাইপিং মিস্টেক হতে পারে, কিন্তু ভুল হওয়ার কথা নয়। এসব বিষয় জানতে মতিঝিলে ক্রীড়া পরিদপ্তরের প্রধান কার্যালয়ে টিম ৭১। 15 জন ব্যক্তি, এই 15 জন ব্যক্তিকে আপনি কি ওএসডি করে রাখবেন? কাউকে অভিযোগ দেয়া মানে সে অপরাধী না, তাকে আপনি শাস্তি দিবেন অভিযোগ প্রমাণিত করার পরে। তবে খোদ পরিচালকের তদন্তে 2 বছরেরও অধিক সময় ক্রীড়া কর্মকর্তাদের দুর্নীতির কথা কর্তৃপক্ষের নজরে আনার পরও এখনো কিভাবে চাকরিতে বহাল আছে অভিযুক্তরা, সেই প্রশ্ন ঘুরে ফিরছে ক্রীড়া জগতে। সুমন তানভীর, একাত্তর, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।